এখন স্টক মার্কেটে চলছে একদম রোলার কোস্টার রাইড। মার্কেট 2-3 দিন উপর দিকে বাড়ছে, হঠাৎ করে দুম করে একদিনে পড়ে যাচ্ছে, আবার 2-3 দিন বাড়ছে, আবার একদিনে পড়ে যাচ্ছে। মানে যেটা 2-3 দিন ধরে মার্কেট যে গেইন করছে সেটা 1-2 দিনের মাথায় মার্কেট কিন্তু ফল করে যাচ্ছে। মানে সেরকমভাবে বাইং টিকছেই না, আর আমাদের পোর্টফোলিওর মধ্যেও সেরকম পজিটিভনেস আমরা দেখতে পাচ্ছি না। তো কি করা যায় এখন? দেখুন, বৃহস্পতিবার আপনি জানেন যে মার্কেট একটা বড় রেড ক্যান্ডেল ক্রিয়েট করেছিল, একদম মারবুজুর মতো বড় ক্যান্ডেল ক্রিয়েট করেছিল। যদিও সেটা ডোনাল্ড ট্রাম্পের একটা নির্দিষ্ট কারণের জন্য ছিল, কারণ উনি আবার শুনেছেন যে ইরানের উপর একটা ওয়ার অ্যানাউন্স করে দিয়েছেন, তো তার প্যানিকের জন্য মার্কেট পড়ে গেছিল। আর শুক্রবার যদিও তার 50%-এর ধারে কাছে মার্কেট রিকভার করে নিয়েছে এবং গ্রিন ক্যান্ডেলে কিন্তু ক্লোজিং দিয়েছে। সবাই বলছে যে মার্কেট যেই পুরোনো গ্যাপটা ছেড়ে গেছে সেই গ্যাপটা হয়তো ফিল করতে আসতে পারে, কিন্তু সেটা দেখা যাচ্ছে সেখানে এখন অবধি মার্কেট আসেনি এবং মার্কেট ভালোভাবে সাপোর্ট নিয়েছে তার একটা প্রপার সাপোর্ট জোন থেকে। এবার বিষয় হচ্ছে আমরা লাস্ট 1-2 বছর ধরে মার্কেটের মধ্যে সেরকম কোনো রিটার্নই পাইনি, মার্কেট সেভাবে পারফর্ম করেইনি। এবং আমাদের যদি মিউচুয়াল ফান্ড পোর্টফোলিওর কথাও বলি, মানে যারা লং টাইমে ইনভেস্ট করছেন তাদেরও কিন্তু মিউচুয়াল ফান্ডের মধ্যে এমন কোনো রিটার্ন পাওয়া যায়নি। তার জন্য আমার যখনই কারোর সাথে দেখা হয় তারা একটাই প্রশ্ন করে যে দাদা তুমি সবসময় বলো যে মিউচুয়াল ফান্ডের মধ্যে লং টাইমে ওয়েলথ ক্রিয়েট করতে পারবো, কিন্তু আমরা মিউচুয়াল ফান্ডের মধ্যে লাস্ট 1-2 বছর ধরে টাকা জমিয়েই যাচ্ছি, এসআইপি করেই যাচ্ছি, রিটার্নের বেলায় এমন কিছু নেই, বরং এখনো অনেকে মাইনাসেও পড়ে আছে। আবার অনেকে আমাকে মেলও করছেন, ভিডিও নিচে কমেন্টও করছেন। আমি লাস্ট মিউচুয়াল ফান্ড নিয়ে যেসব ভিডিও বানিয়েছি তার মধ্যে প্রচুর কমেন্ট পড়েছেন যে এখন মার্কেট থেকে একটু দূরে থাকাই ভালো, মার্কেটের মধ্যে ইনভেস্ট করার লাভ নেই, এফডি ভালো ছিল। কেউ এমনও বলছে যে স্টক মার্কেটে তো ইনভেস্ট করতাম না, মিউচুয়াল ফান্ডে করতাম। কিন্তু এখন দেখা যাচ্ছে যে মিউচুয়াল ফান্ডেও ইনভেস্টমেন্ট বন্ধ করতে হবে, কারণ মিউচুয়াল ফান্ড লং টার্মে যে কবে বাড়বে তার কোনো পাত্তা নেই। তো এই সমস্ত কথা এখন চারিদিকে বলা হচ্ছে এবং লোকেদের সত্যি কথা বলতে স্টক মার্কেটের উপর বিশ্বাস প্রায়ই উঠে যাচ্ছে, এরকম ধরনের একটা সিচুয়েশন চলে এসেছে। হ্যাঁ, আমি জানি যে এই সময় পেশেন্স রাখা খুবই মুশকিল, কিন্তু যারা আমাকে কমেন্ট করে বলছেন যে এই মুহূর্তে এসআইপি করা উচিত নয়, এই মুহূর্তে লামসাম করা উচিত নয়, বা এই মুহূর্তে ইনভেস্টমেন্ট করা উচিত নয়, আমি আবারও আপনাকে এর আগেও বলেছি, আমি আবারও বলছি যে স্টক মার্কেটের মধ্যে এটাই হচ্ছে সবথেকে বেশি সঠিক সময়, যখন মার্কেট কারেকশন মোডে থাকে, মার্কেট কনসলিডেশন মোডে থাকে, বা মার্কেট কোনো একটা জায়গায় ঝিমোয়, মানে যেটা এখন চলছে, কনসলিডেট করছে, কারেকশন করছে, ঝিমোচ্ছে, এই সমস্ত সিচুয়েশন চলছে। তো এইগুলো হচ্ছে মার্কেটের অপরচুনিটি। সবসময় মনে রাখবেন যে লং টার্মের মধ্যে মার্কেটের মধ্যে, ইভেন মিউচুয়াল ফান্ডের মধ্যে যদি আপনি বলেন, তাহলে লং টার্মের মধ্যে ওয়েলথ ক্রিয়েট করার জন্য মার্কেটে অপরচুনিটি চাই। যে আপনি ওয়েলথ কখন ক্রিয়েট করতে পারবেন? যখন মার্কেট নিচে থাকবে, তারপরে তো যখন র্যালি দেবে তখন আপনি প্রফিট করবেন, বেটার একটা ওয়েলথ ক্রিয়েট করবেন। যদি মার্কেট মধ্যে র্যালি এখন দিতে লাগে তাহলে তো আপনার লামসাম বিনিয়োগ করে কোনো লাভ নেই, বা বড় ইনভেস্টমেন্ট করে আপনার বিশেষ কোনো প্রফিট হবে না। আপনি স্লোলি ওয়েলথ ক্রিয়েট করবেন, কারণ আলটিমেটলি মার্কেট যখন বাড়ছে তখন আপনি এসআইপি করতে থাকছেন উপরে, তো সেই সময় এসআইপি বেটার। কিন্তু যখন মার্কেট কারেকশন মোডে থাকে, কোনো রকম কনসলিডেশন মোডে থাকে, বা একটা জায়গাতে দীর্ঘদিন ধরে ঝিমোয়, তখন আমাদের সময় হচ্ছে অ্যাকুমুলেট করা, মানে ধীরে ধীরে ইনভেস্টমেন্টের অ্যামাউন্ট বাড়ানো এবং রেগুলার ইনভেস্টমেন্ট করা। তো এই সময় অধিকাংশ মানুষ আমরা দেখেছি যে মার্কেট থেকে দূরে থাকে এবং তারা ওয়েলথ ক্রিয়েটের অপরচুনিটি বারবার মিস আউট করে। দেখুন, ওয়ারেন বাফেট সবসময় একটা কথা বলতেন যে বি গ্রিডি হোয়েন আদার্স আর ফিয়ারফুল, মানে তখনই তুমি গ্রিডি হও যখন বাকিরা ফিয়ারফুল হচ্ছে, মানে বাকিরা ভয় পাচ্ছে মার্কেটের মধ্যে, তখন তুমি গ্রিড করো, ইনভেস্ট করো। আর বি ফিয়ারফুল হোয়েন আদার্স আর গ্রিডি, মানে যখন সবাই লোভ করছে, মার্কেট বাড়ছে, ইনভেস্টমেন্ট করতেই থাকছে, তখন তুমি ফিয়ারফুল হও। ঠিক সেম কনসেপ্টটার উপরেই কিন্তু আমি ভিডিও বানিয়েছিলাম এবং আপনাকে টেকনিক্যাল অ্যানালিসিস করে গোল্ড সিলভারের উপরে কথা বলেছিলাম যে গোল্ড সিলভার যখন চরম বেড়ে গেছিলো, একটা ফোমোর লেভেলে চলে গেছিলো, আমি আপনাকে 2 মাস আগে থেকে ভিডিও বানিয়ে বলেছিলাম যে গোল্ড সিলভারের মধ্যে একটা কারেকশন আসতে পারে, এবং দেখলেন যে কত বড় ফল আমরা গোল্ড সিলভারে দেখলাম। যদিও এই ওয়ার্ল্ড লাইক সিচুয়েশনের কারণে আবার গোল্ড সিলভারের মধ্যে কিছুটা গেন আমরা দেখেছি, কিন্তু ওভারঅল গোল্ড সিলভারের মধ্যে আমরা এখনও অবধি অনেকটা বড় কারেকশনের মধ্যে রয়েছে। সিলভার যদি বলেন, সিলভার অনেক বেশি পড়ে আছে একটা প্রপার তার টপ লেভেল থেকে, তো সেটা আমরা আগে থেকেই একটা অ্যানালিসিস করে দেখিয়েছিলাম আপনাদেরকে। তো তখনই আপনাকে মার্কেট অপরচুনিটি দেয় যখন মার্কেট লোয়ার লেভেলে ট্রেড করে, মার্কেটের মধ্যে এরকম প্যানিক সিচুয়েশন থাকে, এরকম খারাপ নিউজ থাকে মার্কেটের মধ্যে। দেখুন, আমি জানি পেশেন্স রাখা মুশকিল, এগুলো বলা খুবই সহজ, করা খুবই কঠিন। আমাকে প্রত্যেকটা ভিডিওর মধ্যে কেউ না কেউ কমেন্ট করে যে আমার এই মিড ক্যাপ ফান্ডের মধ্যে নেগেটিভ দেখতে পাচ্ছে, এই লার্জ ক্যাপ ফান্ডে নেগেটিভ দেখতে পাচ্ছে, এই স্মল ক্যাপে নেগেটিভ দেখতে পাচ্ছি। ইভেন আমি লাস্ট যে বেস্ট মিউচুয়াল ফান্ডের ভিডিও বানিয়েছিলাম সেখানেও অনেকে কমেন্ট করেছেন। যে আমি অবশ্যই বলবো যে যারা বেস্ট মিউচুয়াল ফান্ডের ভিডিওটা এখনও অবধি দেখেননি, লাস্ট ভিডিওটা অবশ্যই যান, চেক আউট করুন, ওয়েল ইনফরমেশন তার মধ্যে আছে, এবং আপনি সেখান থেকে বেস্ট মিউচুয়াল ফান্ড বাছাই করার প্রসেস এবং কোনগুলো বেস্ট মিউচুয়াল ফান্ড সেগুলো জানতে পারবেন। কারণ এখন মার্কেটের মধ্যে অপরচুনিটি রয়েছে, এই অপরচুনিটিকে কাজে লাগানোর টাইম। আর যারা কাজে লাগাতে চান, আমাদের ডেসক্রিপশন আর পিন কমেন্টের মধ্যে অ্যাঞ্জেল ওয়ান এবং জেরোধার লিঙ্ক রয়েছে, এখনই যান এবং ফ্রিতে উইদাউট এনি এক্সট্রা চার্জেস আপনি অ্যাকাউন্ট ওপেন করে নিন এবং ইনভেস্টমেন্ট জার্নি শুরু করুন। কারণ মার্কেট অপরচুনিটি সবসময় একদম দেয় না। আর মনে রাখবেন, আমাদের লিঙ্ক থেকে যদি আপনি অ্যাকাউন্ট ওপেন করেন, তাহলে ইন ফিউচার আপনার অ্যাকাউন্ট রিলেটেড যদি কোনো প্রবলেম হয়, তাহলে বুল অফ বেঙ্গল অফিসিয়াল ইমেল আইডিতে মেল করলে আমরা ডাইরেক্টলি আপনার প্রবলেম অ্যাঞ্জেল ওয়ান বা জেরোধা টিমের সাথে কথা বলে সলভ করে দেবো। সেটা সম্পূর্ণ আমাদের হেডেক। তাই এখনই যান, নিচে ডেসক্রিপশন
ডিসক্রিপশন আর পিন কমেন্ট থেকে অ্যাকাউন্ট ওপেন করে নিন। এবার বিষয় হচ্ছে আমরা আজকের ভিডিওতে আপনাদের সমস্ত ডাউট ক্লিয়ার করে দেবো। ফার্স্ট, যারা ভাবছেন যে আগামী দিনে মার্কেট কোথায় যেতে পারে, মানে আগামী দিনে মার্কেটের মধ্যে আমরা গেন দেখতে পারি নাকি মার্কেট আবার কনসলিডেট করবে নাকি মার্কেট আবার নিচে পড়বে, তো সেই ভিউ আমি আপনাকে বলবো, একদম প্রপার ডেটা অ্যানালাইজ করে বলবো, কোনো চিন্তা নেই, ডেটা থাকবে তার মধ্যে। সেকেন্ডলি আমরা ডিসকাস করবো মার্কেট যে সিচুয়েশনে থাকুক না কেন কোন সেক্টরের মধ্যে এখন ফোকাস করার টাইম, কোথায় অপরচুনিটি রয়েছে, কোথায় আমরা ইনভেস্টমেন্টের জন্য সুযোগ দেখতে পারি, সেটা আমরা ডিসকাস করবো। থার্ড, আমরা এটাও দেখবো যে মিউচুয়াল ফান্ডের মধ্যে যারা বলছেন যে ইনভেস্টমেন্ট বন্ধ করে দাও, কোনো রকম সুযোগ আর মিউচুয়াল ফান্ডে নেই, রিটার্ন দেবে না, এসআইপি বন্ধ করে দাও, এফডিতে ইনভেস্ট করো, তো তাদের জন্য আজকে ভিডিওতে আমরা ডিসকাস করবো যে অ্যাকচুয়ালি কি মিউচুয়াল ফান্ডের এসআইপি বন্ধ করে দেওয়ার টাইম এটা। আর আমাদের ফোর্থ সেগমেন্ট আমরা ডিসকাস করবো আপনাদের স্টক নিয়ে, সেই স্টকগুলো নিয়ে ডিসকাস করবো যেগুলো লাস্ট ভিডিওতে আপনারা কমেন্টে জানিয়েছিলেন। আমি লাস্ট ভিডিওতে আইটি ক্র্যাশ নিয়ে কথা বলেছি, অবশ্যই ভিডিওটা চেক আউট করুন। সেদিন ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ ছিল বলে হয়তো অনেকেই ভিডিও দেখতে ভুলে গেছেন। আমি চাইবো যে আপনারা ওই ভিডিওটা দেখুন, ওয়েল ইনফরমেটিভ ভিডিও, আপনার প্রচুর কাজে লাগবে যে আইটি ক্র্যাশের যে সুযোগ সেটাকে অপটিমাম সুযোগকে কাজে কী করে লাগাতে পারবেন। তাই এখনই যান ভিডিওটাও দেখেন। তো চলুন বেশি সময় না নিয়ে আমরা ডিসকাস করি যে আগামী দিনে মার্কেট কেমন পারফর্ম করতে পারে, মার্কেটের এরপরে আমরা র্যালি দেখতে পারি নাকি ক্যান্সেলেশন থাকবে নাকি মার্কেট আরও বেশি ফল করতে পারে। যারা ইনভেস্টমেন্ট করতে চাইছেন ওয়েট করবেন নাকি এখনই করে দেওয়ার টাইম। তো দেখুন, এটা নিফটি 50 আমরা ডেইলি চার্ট ওপেন করে নিয়েছি। এটা হচ্ছে নিফটির যে হাইয়েস্ট লেভেল, সেখানে নিফটি বারবার ট্রেড করছিল প্রায় এই লেভেলে, একই লেভেলে আপনার নভেম্বরের মধ্যে এসেছিলো 26,000 লেভেলে, আবার তারপরে এসেছিলো সেই জানুয়ারি মাসে, আবার তারপরে যেদিন ট্রেড অ্যানাউন্সমেন্ট হয় মানে ইউএসের সাথে ট্রেড ডিল যেদিন হয় সেদিন দেখবেন বিরাট বড় গ্যাপ আপ ওপেনিং হয়েছিল, যদি তারপরে আমরা একটা রেড ক্যান্ডেল এখান থেকে দেখতে পারি মার্কেটের মধ্যে। তো সেটা হচ্ছে 26,000 লেভেল, কিন্তু 26,000 ওই 300-350 লেভেলকে কোনোভাবেই ক্রস করে মার্কেট কিন্তু গ্রিন ক্যান্ডেলে ক্লোজিং এখন অবধি দেয়নি। তার মানে যেটা প্রপার র্যালি, সেই র্যালি আমরা এখন অবধি মিস আউট করছি বলে আমাদের মনে হচ্ছে। আবার আপনি যদি লক্ষ্য করেন মার্কেট একটু লোয়ার লো ফরমেশনেও ক্রিয়েট করছে। দেখুন, আমি যদি এখানে লক্ষ্য করেন, এটা হাই, এটা ফার্স্ট হাই, তারপর থেকে নিউ হাই ক্রিয়েট করলো, তারপরে নিউ হাই ক্রিয়েট করলো। তো এই দুটো হাই, যেটা হচ্ছে লোয়ার হাই, মানে এই যেই হাইয়ের থেকে এই হাইটা নিচে রয়েছে, তো এটা খুব বেশি পজিটিভ নয়। কিন্তু আপনি দেখবেন যে এই যে লাস্ট লেভেল আছে এখান থেকে মার্কেট কিন্তু সাপোর্ট নিয়েছে। তো সাপোর্ট নিয়েছে, সবাই বলছে যে এই যে গ্যাপটা রয়েছে গ্যাপটা নাকি ফিল করে দেবে। তো এটা বলা বলে চলছে মার্কেটে। দেখুন, আমি এর আগেও ভিডিও বানিয়ে আপনাকে বলেছি যে গ্যাপ ফিল করবে কি না করবে, আমাদের সেন্টিমেন্ট একটু পজিটিভ আমি রেখেছি। আমি মার্কেটের মধ্যে যে গ্যাপ ফিল হতে পারে এটার এক্সপেকটেশন এতটা হাই আমি রাখছি না। দেখুন, তার পিছনে আমি বেশ কিছু পজিটিভ নিউজ আপনাদেরকে বলেছিলাম যে আমাদের ডিল হয়ে গেছে, আমাদের ইন্ডিয়ান মার্কেটের পক্ষে বিশেষ কোনো নেগেটিভ নিউজ নেই। এবার দেখবেন যে এই যে লাইনটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে 50 EM লাইন। মার্কেট দেখুন যে আগের দিন মানে লাস্ট উইকে শুক্রবার 50 EM এর দেখুন এই যে লেভেলটা রয়েছে 50 EM এর লেভেল থেকে একদম রিজেকশন পেয়ে কিন্তু মার্কেট ক্লোজিং দেয়। এই যে রেড ক্যান্ডেলটা, এই রেড ক্যান্ডেলটা দেখতে কিন্তু একদম মারুবুজুর মতো ক্যান্ডেল, খুবই নেগেটিভ ক্যান্ডেল। এখানেও মার্কেট হাই বানিয়েছে, এখানেও মার্কেট হাই বানিয়েছে। তাহলে এবার ঘটনা হচ্ছে আগামী দিন আমরা কি এক্সপেক্ট করতে পারি, তার আগে আগামী দিনের জন্য নিউজ কি রয়েছে। দেখুন, মিস্টার ডোনাল্ড ট্রাম্প অ্যানাউন্স করেছেন যে 10 দিন টাইম দেওয়া হলো ইরানকে, যে ইরানের উপর না হলে অ্যাটাক করবে, ওয়ার্ল্ড লাইক সিচুয়েশন হবে, ইরানের সাথে যুদ্ধ করবে। ইরানের সমুদ্রের নিকটবর্তী তারা বড় বড় যুদ্ধ বিমান, যুদ্ধ জাহাজ সব কিছু লাগিয়ে দিয়েছে এবং তার সাথে ওয়ার্ল্ড লাইক থ্রেট, হুমকি সব কিছু চলছে। আর বলে দিয়েছে 10 দিনের মধ্যে তোমরা নিউক্লিয়ার প্রোগ্রাম থেকে সরে যাও, না হলে আমরা অ্যাটাক করবো তোমাদের উপর। এবার ব্যাপার হচ্ছে, আপনি যদি মনে করেন যে ভেনেজুয়েলাকে ইউএস যেভাবে অ্যাটাক করেছিল একদিনের মধ্যে, সেই রকম ইরানের ক্ষেত্রে হবে, এই ভুল কিন্তু একদম করবেন না। ইরান কিন্তু ভেনেজুয়েলা থেকে অনেক বেশি পাওয়ারফুল কান্ট্রি এবং অনেক বেশি বড় কান্ট্রি। আর ভেনেজুয়েলার মধ্যে সেরকম লেভেলের ফোর্স ছিলই না, বা ভেনেজুয়েলা সেরকম ক্যাপাবিলিটি ছিল না, কিন্তু ইরানের সেটা আছে, ইরানের ব্যাকিং আছে। ইরানকে চায়না ব্যাকিং করে, ইরানের সাথে ইন্ডিয়ারও ভালো সম্পর্ক রয়েছে এবং ইরানকে আলটিমেটলি রাশিয়ার সাপোর্ট রয়েছে। তার মানে কি, রাশিয়া কন্টিনিউয়াসলি ইরানের সাথে ড্রিল করে, ইরানের সাথে যে ওয়ার প্র্যাকটিসগুলো রয়েছে সেগুলো রাশিয়ার সাথে কন্টিনিউয়াসলি করে। চায়নার রিসেন্ট ফরেন মিনিস্টার গিয়ে ইরানকে বলছে তুমি আমাদের যে এয়ারক্রাফট আছে সেগুলো তুমি নাও, তুমি যুদ্ধ করাতে ইউজ করতে পারো। তো আলটিমেটলি ইনডাইরেক্টলি চায়না সাপোর্ট করছে, ডাইরেক্টলি রাশিয়া সাপোর্ট করছে। রাশিয়া বলেছে ইরানের উপর বিশেষ কোনো অ্যাটাক হলে আমরা কিন্তু ইরানের সাথে আছি। তো এই ধরনের নিউজ কিন্তু চলছে। তাই ইরানের উপর অ্যাটাকটা কিন্তু এতটা পজিটিভ নয়। আর ইরানের উপর যদি অ্যাটাক হয় তাহলে ইন্ডিয়ার জন্যও কিন্তু একটু নেগেটিভ, কারণ আলটিমেটলি আপনি জেনে থাকবেন যে ইন্ডিয়ার প্রচুর ইনভেস্টমেন্ট কিন্তু ইরানের মধ্যে রয়েছে। আর ইরানের সাথে ইন্ডিয়ার স্ট্র্যাটেজিক পার্টনারশিপও রয়েছে, ইরানের সাথে অয়েলের ডিলও রয়েছে। তো ইনভেস্টমেন্ট, পার্টনারশিপ, অয়েল ডিল, এই সমস্ত কিছু মানে এই বিজনেস সব কিছুর মধ্যে কিন্তু ইন্ডিয়ার কোনো না কোনো যোগদান রয়েছে বা ইন্ডিয়ার কোনো না কোনো পার্টনারশিপ রয়েছে। এবার ব্যাপার হচ্ছে, যদি ইরানের উপর অ্যাটাক হয়, ইরানের ইকোনমির মধ্যে যদি কোনো প্রবলেম হয়, তাহলে ভারতের যে ইনভেস্টমেন্ট রয়েছে সেটার উপরেও নেগেটিভলি ইম্প্যাক্ট পড়বে। তাই যখনই ইরানের একটা নেগেটিভ খবর পাওয়া যায়, তাই আগের দিনই দেখবেন যে বৃহস্পতিবার একটা বড় রেড ক্যান্ডেল, মানে এটা বেশ ভালো মার্কেট ট্রেন্ডে যাচ্ছিল উপরে, বড় রেড ক্যান্ডেল, কিন্তু একটা রেড ক্যান্ডেলে কিন্তু এই এতদিনকার গেনকে গিলে ফেললো। তো এই সিচুয়েশন আমরা দেখতে পেলাম। এবার ঘটনা হচ্ছে আগামী দিনে আমার মার্কেটের ভিউ কি। দেখুন, আলটিমেটলি এই যুদ্ধের সিচুয়েশনকে থামতে হবে, কোনো না কোনো ডিলে আসতে হবে ইরানকে, সেই সিচুয়েশনকে নর্মালাইজ হতে হবে, নাহলে মার্কেট কিন্তু এই লেভেলে কনসলিডেট করতেই থাকবে। মার্কেট বাড়বে কমবে, ভোলাটাইল হয়ে যাবে। তো আলটিমেটলি আপ ট্রেন্ডে যাওয়ার পসিবিলিটি কম, মানে খুব বেশি ভোলাটাইল মার্কেট থাকবে, যেটা কেউই চায় না
না যে এরকম হোক। তো দেখুন আমার ভিউ হচ্ছে, আপনি যদি লক্ষ্য করেন যে এখানে ট্রেড ডিল হয়েছিল এই ক্যান্ডেলের উপরে, ট্রেড ডিল হওয়ার পর ডাইরেক্টলি মার্কেট নিচে নামে, যদিও বেশ বড় লেভেলে একটা ক্যান্ডেলে ক্লোজিং ছিল। এবার দেখা যাচ্ছে যে মার্কেট আবার এখান থেকে একটু আপটার্নে যায়, দিয়ে আবার ডাউন হয়। তো প্রথমবার যে বায়াররা মার্কেটকে তুলে নিয়ে কতটা অবধি গেছিলো, এই লেভেল অবধি গেছিলো, তাই তো এই লেভেলটা বায়াররা তুলে নিয়ে গেছিলো। তারপর দেখুন আবার বায়াররা তুলে এই লেভেলে গেছে। এবার যদি আপনি লক্ষ্য করেন তো প্রথম বায়ারদের লেভেল কোনটা, প্রথম বায়াররা যেখানে তুলে নিয়ে গেছিলো, যে আলটিমেটলি পারেনি, হেরে গেছে সেলারদের কাছে, সেটা হচ্ছে ফার্স্ট লেভেল এটা। তো আপনি এই লেভেলে একটা মার্কিং করে দিন। আমি সিম্পল যদি এখান থেকে মার্কিংও টেনে নিই, তাহলে আপনি দেখতে পাবেন যে এই লেভেলে আমরা একটা মার্কিং করে নিলাম। সেটা কত, ওই 26,000 লেভেল, 26,000 ধারে কাছে। যদি আমার এক্সপেকটেশন হচ্ছে যে যদি মার্কেট কোনোভাবে এই 26,000-এর লেভেলকে ক্রস করে উপরে যেতে পারে, তাহলে মার্কেট কিন্তু ট্রিমেন্ডাস র্যালির মধ্যে পড়ে যাবে এবং মার্কেট কিন্তু এই যেই তার আলটিমেট রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্সকে মানবে না। দেখুন এখানে একটা প্রপার লজিক রয়েছে যে এখানে যখন মার্কেট যখন নিচে ফল করছিল, তখন দেখুন এখানে বায়াররা এই মার্কেটকে উপরে তুলে নিয়ে এত দূর অব্দি গেল। এত দূর অব্দি যাওয়ার পরে কিন্তু আর হোল্ড করতে পারলো না, সেলাররা হাবি হয়ে গেল, সেলাররা মার্কেটে রাউন্ড করলো, আবার মার্কেট উপরে যাওয়ার চেষ্টা করছিল, নেগেটিভ নিউজ চলে এলো, মার্কেট ডাউন হলো। এবার ঘটনা হচ্ছে আলটিমেটলি সেলারদের যে প্যানিক জোন, সেটা এই লেভেল। যেই মাত্র এই লেভেলের উপরে মার্কেট একটা গ্রিন ক্যান্ডেলে ক্লোজিং দিয়ে দেবে, এখানকার যারা সেলার ছিল তাদের সমস্ত স্টপ লস হান্ট হয়ে যাবে। এই যে বড় রেড ক্যান্ডেলটা আপনি দেখতে পাচ্ছেন, তার 50%-এর উপরে মার্কেট দিয়ে দেবে ক্লোজিং। যখনই কোনো একটা বড় রেড ক্যান্ডেল বা গ্রিন ক্যান্ডেলে 50%-এর উপরে বা নিচে মার্কেট ক্লোজিং দিয়ে দেয়, তখন সেখান থেকে ট্রেন্ড রিভার্সাল আমরা বলতে পারি। মানে ধরে চলুন মার্কেট এখানে রেড ক্যান্ডেল এই লেভেলটা বানিয়েছে, এটা তার 50%। তো এই 50%-এর উপরে যদি কোনো গ্রিন ক্যান্ডেল বানিয়ে দেয়, তাহলে বলা যেতে পারে যে 50% যারা সেলার ছিল তারা হেরে গেছে, মানে আর সেই ক্যান্ডেলের উপর দম নেই। তাই অবশ্যই মার্কেট যখন বারবার বাড়ার চেষ্টা করছে এখান থেকে, এবং আমাদের ক্ষেত্রে সমস্ত ডিল হয়ে গেছে, একটা পজিটিভলি ইম্প্যাক্ট রয়েছে, এবং ইন্ডিয়ার সাথে ডাইরেক্টলি কোনো প্রবলেম নেই এখন কোনো দেশের, এবং ফ্রান্সের সাথেও ভালো ডিল চলছে, আর ইউরোপিয়ান ইউনিয়নের সাথেও ডিল অলরেডি হয়ে গেছে। তো আলটিমেটলি ইন্ডিয়ার ক্ষেত্রে এগুলো পজিটিভ। তো ইন্ডিয়া কোনোভাবে যদি এই লেভেলের উপরে, এই লেভেলটাকে দাগ মেরে রেখে দিন, এই লেভেলের উপরে যদি মার্কেট ক্লোজিং দিয়ে দেয়, তাহলে আলটিমেটলি এখানকার যত সেলার বসে আছে, যত রকম সেলার এখানে বসে আছে, সবার স্টপ লস হার্ট হবে। কেউ না কেউ স্টপ লস এখানে লাগিয়ে রেখেছে, কেউ এখানে স্টপ লস লাগিয়ে রেখেছে। তো যাদেরই যেখানে স্টপ লস লাগানো থাকুক, এখানে হান্ট হবে এবং একটা বড় শর্ট কাভারিং র্যালি কিন্তু আমরা এখান থেকে এক্সপেক্ট করতে পারি। তো হোপফুলি এখানেই যেই ব্রেকআউটটা হবে, সেটাই একটা বড় ব্রেকআউট হবে, শর্ট কাভারিং র্যালি, এবং তারপরে আমরা মার্কেটের মধ্যে ছোটো ছোটো গ্যাপ আপ বা ছোটো ছোটো আপ ট্রেন্ড বা ধীরে ধীরে মার্কেট বাড়ার দিকেই আমরা দেখতে পারি। মানে মার্কেট কিন্তু আর তার আলটিমেট লেভেলকে রেসপেক্ট করবে না বলে এটা আমাদের থিওরি বলছে। দেখুন এটা সম্পূর্ণ আমার অ্যানালিসিস, আমার ভিউ আমি আপনার সাথে শেয়ার করছি। কোনো গ্যারেন্টি নেই যে এরকমই হবে, মার্কেট নিচেও যেতে পারে। আর আপনার মার্কেট যদি এই লেভেলটা, সব থেকে নেগেটিভ বলছি, যদি যুদ্ধ সিচুয়েশন হয়, এই লেভেলটা হচ্ছে আলটিমেট লেভেল। মানে কত লেভেল, 25,300 লেভেল। 25,300 লেভেল এখানে আলটিমেট সাপোর্টকে ব্রেক করে যদি এখানে একটা ক্যান্ডেল ক্রিয়েট করে দেয়, তাহলে মার্কেট কিন্তু সেন্টিমেন্ট সম্পূর্ণরূপে নেগেটিভ হয়ে যাবে। তখন আপনাকে কশাস হতে হবে। তো এই যে জোনটা, মানে এই লেভেল থেকে এই লেভেলের যে জোনটা, এই জোনটা ওয়েট অ্যান্ড ওয়াচের জোন। কিন্তু যারা অপশনসের মধ্যে কাজকর্ম করেন, আমি বলবো যে এই লেভেলে বিশেষ আপনি অপশনসের উপর কাজকর্ম করেন না, কারণ এখানে স্টপ লস হান্ট হওয়ার পসিবিলিটি খুব হাই, স্টপ লস হিট হওয়ার পসিবিলিটিও হাই রয়েছে। তো আশা করছি আমি আমার ভিউ আপনাকে বোঝাতে পারলাম। এবার ঘটনা হচ্ছে কোন কোন সেক্টরের মধ্যে রয়েছে অপরচুনিটি, এখন কোথায় অপরচুনিটি আপনাকে দেখতে হতে পারে। দেখুন আমি ফার্স্টেই আপনার সাথে আলটিমেট অপরচুনিটির কথা ডিসকাস করবো, সেটা হচ্ছে নিফটি আইটি সেক্টর। এবার আপনি বলবেন আইটিতে আবার অপরচুনিটি নাকি? আইটি তো কোনো অপরচুনিটি নেই, আইটি তো ডাউন ট্রেন্ডে রয়েছে। এই লেভেল থেকে এখানে ওঠার চেষ্টা করছিল, দেখুন ডাউন ট্রেন্ডে রয়েছে আইটিতে। এক্স্যাক্টলি আমি সবসময় বারবার একই কথাই বলছি যে যখনই মার্কেট ডাউন ট্রেন্ডে থাকবে তখন থাকবে অপরচুনিটি। দেখুন আইটি সেক্টর অ্যাকচুয়ালি হয়েছে কি, আইটি সেক্টর অ্যান্থ্রোপিকের যে নিউজটা রয়েছে, অ্যান্থ্রোপিকের নিউজের কারণে আইটিতে মেনলি ফল এসেছে এবং আইটির যে বিলিং মেকানিজম, বিলিং মেথড, সেগুলো সব পরিবর্তন হচ্ছে। আপনি এই ভিডিওটা, আগের দিনকার আইটি সেক্টরের ফলের ভিডিওটা অবশ্যই চেক আউট করুন, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। অবশ্যই এই ভিডিওটা দেখে নেওয়ার পর ওটাও দেখবেন, তাহলে পুরো ইনডেপথ নলেজ আপনার হয়ে যাবে। তাই বেশি ডিসকাস আমি করছি না, তো আগের ভিডিওতে আমি সব কিছু বলে দিয়েছি। তো আইটি সেক্টর এখন কি হয়েছে দেখুন, এই লেভেল থেকে আইটি সেক্টরে এর আগে লিকুইডিটি ছিল, এর আগে মার্কেট বেড়েছে, এর আগে মার্কেট বেড়েছে, এবং সেম লেভেলে কিন্তু আইটি এখন ট্রেড করছে। এটা একটা সাপোর্ট জোন হিসাবে রয়েছে আইটি। দেখুন এটা একটা প্রপার আইটির সাপোর্ট জোন। দেখুন এই সাপোর্টটা ড্র করেছে, এক্স্যাক্ট আইটি কিন্তু সাপোর্টে রয়েছে। এরপরে যদি এই সাপোর্টটা ব্রেক করে দেয়, তাহলে আলটিমেট সাপোর্ট কিন্তু আইটির এখানে। যদি এই সাপোর্টটাও ব্রেক করে, তাহলে কিন্তু আইটির ক্ষেত্রে অনেক বেশি নেগেটিভ আমরা হয়ে যাব। কিন্তু দেখুন আলটিমেটলি আইটি যদি বাড়ে, আমি একটা থিসাস আপনাকে বলেছিলাম যে আইটি সেক্টরকে যদি গ্রো করতে হয়, আমাদের ইন্ডিয়ান আইটি মার্কেট কিন্তু বেশি ফল করছে, ইউএসএ এরকম ফল করছে না, চায়নাও এরকম ফল করছে না, কারণ আমরা এআইয়ের উপর কাজকর্ম করছি না। আমি তখন আপনাদেরকে একটা কারণ বলেছিলাম যে আগামী দিনে আইটিতে যদি গ্রোথ নিয়ে আসতে হয় বিভিন্ন আইটি কোম্পানিকে, তাহলে কী করতে হবে। আমাদের আইটি কোম্পানি তো ভালো ইনোভেশন করছে না,
তাহলে তাদেরকে কী করতে হবে, অ্যাকোয়ার করতে হবে, ছোটো ছোটো কোম্পানিকে অ্যাকোয়ার করে নিতে হবে। যেই নিউজ কিন্তু অলরেডি আসতে লেগেছে, আমি এখনই ডিসকাস করছি নিউজ নিয়ে। আবার যারা বড় বড় কোম্পানি রয়েছে, যেমন ক্লড বলুন, ChatGPT বলুন, জেমিনি AI বলুন, তাদের সাথে পার্টনারশিপ করতে হবে, যাতে তাদের যে বিলিং কস্টলিয়ার ছিল সেটাকে লো কস্টে নিয়ে আসা যায়, ট্রাস্ট বিল্ড করা যায়। সেটাও কিন্তু হতে শুরু হয়ে গেছে। আপনি যদি লেটেস্ট নিউজ দেখেন তাহলে দেখবেন কোফোর্জ অলরেডি এনকোরা নামে একটা কোম্পানিকে অ্যাকোয়ার করে নিয়েছে $2.35 বিলিয়ন, একটা ম্যাসিভ মিড ক্যাপ অ্যাকুইজিশন হয়েছে। উইপ্রো অ্যাকোয়ার করেছে হারমান DTSকে, HCL সফটওয়্যার অ্যাকোয়ার করে নিয়েছে জাসপ্রিত। এরা সব কিছু কিন্তু AI এর উপর কাজ করে, এরা সব কোম্পানিগুলো। আবার যদি আপনি জেনপ্যাক দেখেন, এটা হচ্ছে এক্সপোনেন্টাল ডেটা বলে একটা কোম্পানিকে অ্যাকোয়ার করে নিয়েছে। TCS এইদিকে আবার স্ট্র্যাটেজিক পার্টনার করেছে কাকে, OpenAI-কে। মানে TCS অ্যানাউন্স করেছে, এটা 19 ফেব্রুয়ারিতে অ্যানাউন্স করেছে, মানে দুদিন আগেই অ্যানাউন্স করেছে TCS। আবার এনভিডিয়ার সাথে পার্টনারশিপ করছে। ইনফোসিস আবার ইন্টারনাল ব্রডব্যান্ডের উপর কাজ করছে, টোপাস প্ল্যাটফর্মের উপর তারা কাজ করছে, টোপাস সফটওয়্যারের উপরে। আবার উইপ্রো এনভিডিয়ার সাথে কাজকর্ম করছে। মানে বড় বড় কোম্পানির সাথে, যেগুলো আমরা এক্সপেক্ট করেছিলাম কয়েকদিনকার আগের ভিডিওতে, আপনি একবার ভিডিওটা জাস্ট দেখে নিন, আমরা প্রেডিক্ট করেছিলাম যে এরকম সিচুয়েশন আসতে পারে আগামী দিন। তো তাহলে আইটি আমাদের আবার বাউন্স ব্যাক করবে। দেখুন, আইটির বাউন্স ব্যাক করতে 10 বছর সময় লাগবে না। এখনকার যে ফার্স্ট গ্রোয়িং সিস্টেম, তাতে আইটিকে বাউন্স ব্যাক করতেই হবে। তো এরাও মরিয়া হয়ে উঠেছে ছোটো ছোটো কোম্পানিকে অ্যাকোয়ার করার জন্য, যেটা করতে লেগেছে, আবার বড় বড় কোম্পানির সাথে ডিল করার জন্য। আর আপনি যদি দেখেন, গুগল ইন্ডিয়ান এন্টারপ্রাইজ ইকোসিস্টেমের উপর সুন্দর পিচাই কনফার্ম করেছে যে ফেব্রুয়ারি 20-তে এটা যে অনগোয়িং ডেপ্লয়মেন্ট অফ 15 বিলিয়ন ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট। তো বাকিরা ইনভেস্টমেন্টও করতে লেগেছে। তো আইটির মধ্যে যেটা আমরা এক্সপেক্ট করেছিলাম যে অ্যাকুইজিশন হবে এবং পার্টনারশিপ হবে, এই দুটো জিনিস হলে আইটিতে আমরা আবারও র্যালি দেখতে পারি, বা আবারও আইটির মধ্যে আমরা কিছুটা পজিটিভ দিন শুরু হতে দেখতে পারি। তো সেই জিনিসগুলো নিউজে আসতে শুরু হয়ে গেছে। এবার এগুলো কনফার্মেশন এবং আর্নিংসের মধ্যে আসাটা টাইম লাগবে। তো আইটি এখন একটা অপরচুনিটি হিসাবে আপনি দেখতে পারেন, আইটি সাপোর্ট লেভেলে রয়েছে। এবার তার মানে কি আমাদের যা টাকা আছে আমরা আইটির মধ্যে এখনই লাগিয়ে দেবো? দেখুন, ইনভেস্টমেন্ট গাইডেন্স একদম দিচ্ছি না, নিজের ফাইন্যান্সিয়াল কনসালটেন্টের সাথে কথা বলে তবেই ইনভেস্টমেন্ট করুন। আমি জাস্ট আমার ভিউ আপনাকে রাখছি যে এখানে একটা সাপোর্ট লেভেল রয়েছে, এখানে আমরা ছোট্ট করে ইনভেস্টমেন্টের কথা দেখতে পারি। আর আমরা যদি উইকলি চার্টও দেখি, তা দেখবেন আইটি 200 EM এর জাস্ট একটু নিচে রয়েছে। আইটি যতবার 200 EM এর নিচে যায়, এই যে ব্ল্যাক কালার লাইনটা দেখুন, আইটিতে বাউন্স ব্যাক হয়। দেখুন এখানে কতটা নেগেটিভ সেন্টিমেন্ট ছিল, আইটি দুমদুম করে পড়ে গেছিলো, বাউন্স ব্যাক হয়েছে। আবার দেখুন আইটি কন্টিনিউয়াসলি ফল করেছিল, বাউন্স ব্যাক হয়েছে। আবার দেখুন এখানে আইটি কন্টিনিউয়াসলি ফল করেছে, বাউন্স ব্যাক হয়েছে। কেবল এই লেভেলে 2008-এর মধ্যে আইটিতে কেবল 200 EM কে ব্রেক করে অনেকটা বড় ক্র্যাশ ছিল আইটির মধ্যে, কিন্তু বারবার আইটি 200 EM থেকে বাউন্স ব্যাক নিয়েছে। তো আমরা এক্সপেক্ট করছি যে আইটি এখান থেকেও আবার বাউন্স ব্যাক দেখাতে পারে। যেই থিসিসের উপর, যেই থিওরির উপর আমরা কাজকর্ম করছিলাম বা এতদিন কথাবার্তা বলছিলাম, সেগুলো এখন রিয়েলিটিতে হতে শুরু হয়েছে। তো আইটি একটা প্রপার সেক্টর। আইটিতে যারা থিমেটিক ইনভেস্টমেন্ট করেন, তারা স্ট্র্যাটেজিক্যালি এই সময় প্ল্যান করতে পারেন আইটির জন্য। সবসময় মনে রাখবেন যে নিফটির সাথে আইটির একটা সম্পর্ক রয়েছে। নিফটি যখন বাড়ে, আইটি হয়তো তখন একটা কনসলিডেট করে, কিন্তু যখন নিফটি বাড়তেই লাগে, আইটি তখন এমন ট্রিমেন্ডাস র্যালি দেয় যে নিফটি থেকেও আউট পারফর্ম করে। আবার দেখবেন যে নিফটি যখন পড়তে শুরু করে, মানে নিফটির যে চার্ট, তখন দেখবেন আইটি তার আগে থেকে অনেক সময় পড়তে শুরু করে। তো আইটি যেটাই করে না, একটু অতি করে, মানে এক্সট্রিম লেভেলে করে। যখন নিফটি বাড়ে তখন আইটি বেশি বাড়ে, যখন নিফটি পড়ে তখন আইটি তার থেকে ডাবল পড়ে। তো এটা হচ্ছে আইটির নেচার। তো মার্কেটের দিকে একটু লক্ষ্য করুন, মার্কেট যদি একটু বুলিশ হয়ে যায়, তাহলে আইটি কিন্তু বিয়ারিশ থাকবে না, কারণ মার্কেটের মধ্যে আইটির অনেকটা বেশি কন্ট্রিবিউশন রয়েছে এবং অনেকটা বেশি ওয়েটেজ কিন্তু রয়েছে। তাই আইটি সেক্টর চেক আউট করতে একদম ভুলবেন না। এবার ব্যাপার হচ্ছে বাকি আর কোন কোন সেক্টর আমাদের এখন পজিটিভ লাগছে। দেখুন, ফার্স্টে আমি বলবো ব্যাঙ্কিং সেক্টর। দেখুন, ব্যাঙ্কিং সেক্টরে যদি উইকলি চার্ট আপনি দেখেন, ব্যাঙ্কিং সেক্টরে প্রপার গ্রিন ক্যান্ডেল একটা উইকলি চার্ট দেখতে পাচ্ছি, এবং মারোবুজুর মতো ক্যান্ডেল, এনগালফিংয়ের মতো ক্যান্ডেল কিন্তু বানিয়েছে, খুবই বেশি পজিটিভ। তো ব্যাঙ্কিং সেক্টরের দিকে বিশেষ ফোকাস রাখুন। আবার যদি দেখেন নিফটি পিএসইউ ব্যাঙ্ক একদম র্যালি দিচ্ছে, পিএসইউ দিকে ফোকাস রাখুন। সুইং ট্রেডিংয়ের জন্য স্টক বাছাই করে এই ভিডিওটা দেখে নিন। এখান থেকে সুইং ট্রেডিংয়ের জন্য স্টকস কী করে বাছাই করুন, মানে আমি তো সেক্টর বলছি, আপনি স্টক খুঁজে নেওয়ার দায়িত্ব কিন্তু আপনার। 5 মিনিটের স্টক খুঁজে নেবেন, একদম ইজি প্রসেস। নেক্সট হচ্ছে আমাদের নিফটি কমোডিটি। দেখুন, কমোডিটি তার অল টাইম হাইকে ব্রেকআউট করছে, তার উপর একটা রেড ক্যান্ডেল ক্রিয়েট করেছিল, তারপরে দেখুন হোল্ড করছে এবং সেই পজিশনে উপরে কিন্তু ক্লোজিং দিয়েছে গ্রিন ক্যান্ডেলে। আবার যদি দেখেন নিফটি ফাইন্যান্সিয়াল সার্ভিস, এটাও কিন্তু বেশ পজিটিভ নেচার আমাদেরকে দেখাচ্ছে। আবার দেখুন, আপনি দেখবেন নিফটি প্রাইভেট ব্যাংক, ব্যাঙ্কিং সেক্টর বেশ পজিটিভ লাগছে। কিন্তু আবার নিফটি অটো বেশ কিছু কনসলিডেট করছিল, আবার কিন্তু অটোতে ব্রেকআউট দেওয়ার পর আবার কনসলিডেট করে নিচে নেমে আসে, রিট্রেসমেন্ট করে, এবং তারপরে কিন্তু অটো আবারও সেই তার ব্রেকআউট লেভেলের উপরে ট্রেড করছে, যেটা কিন্তু পজিটিভ, একদম পজিটিভ। তো এই সময় নিফটির দিকেও নজরে রাখুন, আর সুইং ট্রেডিংয়ের জন্য স্টকস খুঁজতে শুরু করে দিন। ভালো ফান্ডামেন্টাল স্টক খুঁজবেন, সুইং ট্রেডিংয়ের জন্য স্টক খুঁজবেন, তাহলে আপনি আলটিমেটলি স্টক মার্কেট থেকে প্রফিটেবল হতে পারবেন। যদি আপনি র্যান্ডামলি ইনভেস্ট করেন, তাহলে প্রফিটেবল হতে পারবেন না, কারণ এখন মার্কেটের মধ্যে যাদের স্কিল রয়েছে তাদেরকে কিন্তু মার্কেট অপরচুনিটি দিচ্ছে। স্কিল যদি আপনার মধ্যে না থাকে, আপনি যদি ভালোভাবে বাছাই করতে না জানেন,
তাহলে কিন্তু আপনি অপরচুনিটি পাবেন না, তাহলে লস করার পসিবিলিটি হাই। তো সেই বিষয়টা নজরে রাখবেন। আর নেক্সট হচ্ছে কি নিফটি মেটাল সেক্টর। তো মেটাল সেক্টরে আমি বুলিশ রয়েছি, মেটাল সেক্টর ভালো লেভেলে রয়েছে। যদিও এই লেভেলটার উপরে যদি একটা ক্লোজিং দেয় তাহলে আমি আরও বেশি সেন্টিমেন্ট আমার বুলিশ হয়ে যাবে। তারপরে হচ্ছে নিফটি ইনফ্রাস্ট্রাকচারও কিন্তু আমি বুলিশ রয়েছি, কারণ ইনফ্রাস্ট্রাকচারে আলটিমেটলি গভর্নমেন্ট স্পেন্ডিংও ধীরে ধীরে বাড়াচ্ছে এবং বাকি সমস্ত কর্পোরেট কোম্পানিরাও ইনফ্রাস্ট্রাকচারের স্পেন্ডিং বাড়াচ্ছে। তারা যেহেতু খরচা বাড়াচ্ছে তাই ইনফ্রাস্ট্রাকচার তো আলটিমেটলি লাগবেই। তো বিশেষ নজর রাখুন ইনফ্রাস্ট্রাকচারকেও। আর ডেইলি ক্যান্ডেল আমরা যদি দেখি তা দেখবেন ডেইলি ক্যান্ডেলে নিফটি ইন্ডিয়া ডিফেন্স এই সেক্টরটার দিকে বিশেষ নজর রাখুন। দেখুন নিফটি ইন্ডিয়া ডিফেন্স সেক্টরের মধ্যে আমি কিন্তু আগামী দিনের জন্য মানে আগামী 5-6 বছরের জন্য আমি বুলিশ রয়েছি। কেন? কারণ দেখবেন ডোনাল্ড ট্রাম্প সব দেশে অ্যাটাক করে বেড়াচ্ছে, প্রত্যেকটা দেশ ঘাবড়ে আছে এই মুহূর্তে, মানে একটা প্রপার থিসাস। আপনি যদি চান যে নিফটি ডিফেন্স নিয়ে আমি ইন ডেপথ একটা ভিডিও বানাই, দেখুন একটা প্রপার 20-30 মিনিটের ভিডিও লাগবে নিফটি ডিফেন্স নিয়ে আলোচনা করার জন্য, কারণ প্রচুর ডেটা রয়েছে আর আপনাকে প্রপার ডেটা দিয়ে আমি প্রুভ করে দেবো যে কেন আমি বুলিশ রয়েছি। তো আগামী দিনে আপনি যদি চান প্লিজ কমেন্টের মধ্যে লিখে জানান যে নিফটি ডিফেন্স নিয়ে আপনি জানতে চান, নিফটি ডিফেন্স বলে কমেন্টের মধ্যে লিখুন, সিম্পল লিখে দিন নিফটি ডিফেন্স। আর কোনো স্টক নিয়ে যদি আপনি আলোচনা চান সেটাও নিচের মধ্যে লিখে দিন। তো দেখুন ডিফেন্সের মধ্যে দেখুন এই যে লেভেলটা আলটিমেটলি আপনাকে একটা থিওরি বলছে। দেখুন মার্কেট ফল করছিল এই লেভেল থেকে, ফল করার পরে দেখুন কোথায় বায়াররা আবার তোলার চেষ্টা করেছিল, মার্কেটকে ভালোভাবে তোলার চেষ্টা করেছিল। দেখুন এখানে তোলার চেষ্টা করতে পারেনি, আবার দেখুন তোলার চেষ্টা করতে পারেনি, আবার দেখুন এখানে তোলার চেষ্টা করতে পারেনি। তো এই যে লাইনটা আছে মানে 8377 লেভেল, এর উপরে ফোকাস রাখুন। যেই এর উপরে নিফটি ইন্ডিয়া ডিফেন্সের মধ্যে ক্লোজিং দেখতে পাবেন, ডিফেন্স স্টক চরম পরিমাণ বুলিশ হয়ে যাবে। তো এর উপর ফোকাস রাখুন, তারপরে সুইং ট্রেডিংয়ের জন্য স্টক আপনি খুঁজতে পারেন। আবার যদি আপনি দেখেন যে নিফটি এনার্জি, দেখুন আলটিমেটলি এআই বলুন যাই বলুন এনার্জি তো লাগবেই। তো এনার্জি সেক্টরের মধ্যে দেখুন আলটিমেটলি এখান থেকে ফল করেছিল, দেখুন এই লেভেলে বারবার কনসলিডেট করছে। এখানে যদি একটা গ্রিন ক্যান্ডেল আপনি দেখতে পান তাহলে এনার্জি সেক্টর আমরা বুলিশ সিচুয়েশন পেয়ে যাব। নেক্সট হচ্ছে কি, এটা দেখুন যখন ফল করছিল তখন কোথায় এখানে একটা হোল্ড করেছিল, তো এই হোল্ডের লেভেলে এসে মার্কেট বারবার ট্রেড করছে। তো নিফটি অয়েল অ্যান্ড গ্যাস সেক্টরের দিকে নজর রাখুন, কিন্তু অবশ্যই 12,394 লেভেলের উপরে যদি আমরা একটা ক্লোজিং পাই, মানে প্রপার গ্রিন ক্যান্ডেলে যদি ক্লোজিং পাই তাহলে আমরা সম্পূর্ণরূপে বুলিশ দেখতে পারি। মানে আগের যেগুলো আলোচনা করলাম সেক্টর, সেগুলোতে আমি অলরেডি বুলিশ রয়েছি। আর এই যে সেক্টরগুলো আলোচনা করছি এগুলো ওয়াচ লিস্টের মধ্যে রাখতে আপনাকে বলছি। আর নেক্সট অ্যান্ড ফাইনাল যেটা রয়েছে নিফটি পিএসসি ইন্ডেক্স। দেখুন পিএসসি ইন্ডেক্সে আলটিমেটলি দেখুন এই লেভেলে বায়াররা তোলার চেষ্টা করেছিল কিন্তু তুলতে পারেনি, সেম লেভেলে এখন ট্রেড করছে। যদি এখানে আমরা একটা গ্রিন ক্যান্ডেল দেখি, প্রপার গ্রিন ক্যান্ডেল, তাহলে আমরা কিন্তু নিফটি পিএসসি সেক্টরের মধ্যেও বুলিশ কিন্তু হয়ে যাব। তখন সুইং ট্রেডিংয়ের জন্য স্টকস বাছাই করতে পারবেন। কিন্তু আপাতত যেগুলো আমরা আগে ডিসকাস করলাম সেগুলোতে সুইং ট্রেডিং দেখুন। আইটি কিন্তু ইনভেস্টমেন্ট পারপাসের জন্য বলছে, ফর লং টার্ম মিউচুয়াল ফান্ডের দিকেও দেখতে পারেন। নিফটি ইন্ডিয়া ডিফেন্সের যেগুলো ইটিএফ রয়েছে সেগুলোও দেখতে পারেন। তো এই সেক্টরগুলোর দিকে এখন বিশেষ নজর রাখুন। আমি যে সেক্টরগুলো বললাম বাকি সেক্টর সুইং ট্রেডিংয়ের জন্য ছিল, আইটিটা ছিল ইনভেস্টমেন্ট পারপাসের জন্য বা লং টার্মের জন্য। তো আইটিতে যারা অপরচুনিস্টিক ইনভেস্টার রয়েছেন তারা অবশ্যই আইটির দিকে ফোকাস রাখুন। আর ভিডিওর মিডিলে একটা ছোট্ট রিকোয়েস্ট, আমি দেখতে পাচ্ছি যে অনেকেই ভিডিও দেখছেন, লাইকও করছেন, কমেন্টও করছেন, কিন্তু সাবস্ক্রাইব করতেই ভুলে যাচ্ছেন। দেখুন আমি জানি যে সাবস্ক্রাইব করতে অনেকের হয়তো ভুল হয়ে যাচ্ছে বা ভুলে যাচ্ছেন, কিন্তু আপনার এই একটা সাবস্ক্রাইব করতে একটিও টাকা লাগে না, একটিও বেশি এফোর্ট লাগে না, জাস্ট 1 সেকেন্ডে সাবস্ক্রাইব হয়ে যাবে। কিন্তু আপনার এই একটা সাবস্ক্রাইব আমার কাছে খুবই বেশি ভ্যালুয়েবল, এবং আমার এই চ্যানেলকে গ্রো করতে, নতুন মানুষের কাছে পৌঁছাতে আপনার একটা সাবস্ক্রাইব খুবই বেশি গুরুত্বপূর্ণ। তো প্লিজ আপনার যদি এই ভিডিওটা ভালো লাগে এবং আমি যদি আপনার লাইফে একটু হলেও এই ভিডিও থেকে ভ্যালু অ্যাডিশন করতে পারি, প্লিজ একটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তো এবার আমরা ডিসকাস করবো যে আগামী দিনে কি মিউচুয়াল ফান্ড আমরা সেল করে দেওয়ার টাইম চলে এসেছে, বা মিউচুয়াল ফান্ডের মধ্যে এসআইপি যারা বন্ধ করতে চাইছেন তারা কি এসআইপি বন্ধ করে দেবেন? কারণ মিউচুয়াল ফান্ডের মধ্যে তো কোনো রিটার্নই দেয় না। এবার বেশিরভাগ মানুষ যারা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে রেখেছেন তারা হয় মিড ক্যাপ স্মল ক্যাপের মধ্যে ইনভেস্ট করেছেন, মানে অ্যাকচুয়ালি যাদের পেন রয়েছে এখন মিউচুয়াল ফান্ডে তাদের মিড ক্যাপ স্মল ক্যাপে বেশি পেন, লার্জ ক্যাপে অত বেশি পেন নেই। তো দেখুন একটা মিড ক্যাপ স্মল ক্যাপের একটা স্টোরি আপনাকে দেখায়। দেখুন মিড ক্যাপ এখন ভালোই লেভেলে রয়েছে। আমি মিড ক্যাপের উইকলি চার্ট আপনাকে দেখাচ্ছি এটা, ঠিক আছে? তো মিড ক্যাপে দেখুন উইকলি চার্ট যদি আপনি লক্ষ্য করেন, দেখুন মিড ক্যাপ এর আগে কি কখনো ফল করেনি? দেখুন আমরা এখানে 2018 কেস দেখাচ্ছি। 2018 থেকে দেখুন কন্টিনিউয়াসলি মিড ক্যাপ কত ফল করেছিল। 2018 থেকে মিড ক্যাপ ফল করেছিল বিশাল, মানে 45% কারেক্ট করেছিল। কতদিন অবধি করেছিল? 2020 অবধি, 2 বছর কন্টিনিউয়াসলি ফল। তারপরে দেখুন র্যালি দেখুন 45% কিন্তু কারেকশন দেখিয়েছে। র্যালিটা দেখুন কত পার্সেন্ট দেখিয়েছে, 188%, মানে প্রায় 2x র্যালি দেখিয়েছে। মানে ভাবুন যে স্টকগুলো রয়েছে কী র্যালি দেখিয়েছে। আবার যদি দেখেন এখান থেকে আবার দেখবেন 2020 সালের দিকে আবার 20-21 দিক করে আবার ফল করেছিল 22%। র্যালি দেখুন, তারপরে র্যালিটা কেমন দেখুন। যারা সেই লেভেলে ইনভেস্টমেন্ট করবেন না বা সেই লেভেলে ভয় পাবেন, দেখুন তারপরেও প্রায় 114-20% ধারে কাছে র্যালি কিন্তু দেখলাম। তো এখন আবার কত পড়ে আছে নিফটি মিড ক্যাপ? এখন নিফটি মিড ক্যাপ পড়ে আছে তার অল টাইম হাই থেকে মোটামুটি 23% পড়ে গেছিলো, আর এখন মোটামুটি পড়ে আছে ওই 2.43%। তো খুবই তো ভালো, খুব ভালো সিচুয়েশান এখন। তাহলে এই টাইমে যদি আপনি এই র্যালি মিস করেন তাহলে আগামী দিনের বুল মার্কেটে আপনি পার্টিসিপেট করবেন কীভাবে? তো যারা ভাবছেন যে আমরা মিড ক্যাপ থেকে বেরিয়ে যাই, স্মল ক্যাপ থেকে বেরিয়ে যাই, রিটার্ন পাওয়া যায় না, ইনভেস্টমেন্টের টাইম এখন, এসআইপি কন্টিনিউ করার টাইম। বরং এসআইপি অ্যামাউন্টের যদি টাকা একটু বেশি থাকে তাহলে এই সময় এসআইপি অ্যামাউন্ট বাড়ানোর টাইম।
সবসময় মনে রাখবেন যখন সবাই ভয় করছে তখন আপনি সাহস করুন, এটাই ইম্পর্টেন্ট সব থেকে বেশি মার্কেটের মধ্যে। আমি বারবার এটাই আপনাকে বোঝানোর চেষ্টা করি। আর আপনি যদি নিফটি স্মল ক্যাপও দেখেন তো স্মল ক্যাপও সেম স্টোরি দেখবেন। স্মল ক্যাপের মধ্যে 2018 দেখুন, আমি একটা সিম্পল সিনারিও বলছি, 2022 দেখুন 2022 থেকে কতটা পড়েছিল, 27% পড়ে গেছিলো। র্যালি দেখুন 2022, তারপরে যখন অবশ্যই আপনাকে একটু পেশেন্স রাখতে হবে, তারপরে র্যালি দেখুন 118-119% র্যালি, মানে মিড ক্যাপের মতো র্যালি। তো আমি আলটিমেটলি এটাই বলতে চাইছি যে মিড ক্যাপ স্মল ক্যাপ আপনি যাই হোল্ড করছেন না কেন, হোল্ড করতে থাকুন, ইনভেস্টমেন্ট করতে থাকুন, চালিয়ে যান এসআইপি, তবেই তো লং টার্মে আপনি ওয়েলথ ক্রিয়েট করতে পারবেন। তো সম্পূর্ণরূপে মনের ভয় দূর করে ফেলেন মার্কেট থেকে। তো চলুন এবার আমরা আসি আমাদের ফেভারিট সেগমেন্টের মধ্যে, যেখানে আমি আপনাদের স্টক নিয়ে আলোচনা করবো, যেই স্টকগুলো আপনারা আগের ভিডিওতে কমেন্টের মধ্যে জানিয়েছিলেন। আর যাদের স্টকগুলো আজকে ডিসকাস করছি না, আমি রিকোয়েস্ট করবো যে প্লিজ আপনারাও আজকের ভিডিওতে কমেন্টে আসুন এবং আপনাদের স্টকের নামগুলো লিখে দিন এবং প্রপার রিজন লিখবেন যে স্টকের নাম দিন এবং কোন কারণের জন্য চাইছেন যে আমি ডিসকাস করি, কোনো নতুন নিউজ এসেছে কিনা, বা বিরাট ফল করে গেছে কিনা, বা কোনো প্রবলেম হয়েছে কিনা স্টকটার মধ্যে, সেই রিজনটা প্রপার লিখুন যাতে বাকিরাও পড়ে সেটা বুঝতে পারে। এবং সেই কমেন্টে আমি নেক্সট ভিডিওতে পিক করবো যেই কমেন্টের মধ্যে সব থেকে বেশি লাইক আসবে। সব থেকে বেশি লাইক আসতে কিন্তু ম্যান্ডেটরি ক্রাইটেরিয়া, যদি লাইক বেশি আসে সেখান থেকে আমি কমেন্ট নেবো এবং সেই কমেন্টে সেই স্টক নিয়ে আমি ইন ডেপথ ফান্ডামেন্টাল ডিসকাস করবো, টেকনিক্যাল নয়। দেখুন টেকনিক্যাল সবাই জানে, কিন্তু আলটিমেটলি স্টক মার্কেটের মধ্যে লং টার্মে ওয়েলদি হতে গেলে আপনাকে ফান্ডামেন্টাল জানতেই হবে। তো আমাদের ফার্স্ট কমেন্ট পাঁচমিশালি ব্লগস থেকে পাঠিয়েছেন, বিএসসি, সিডিএল, এনএসডিএল, গার্ডেন রিচ এই নিয়ে ভিডিও চাই। তো অ্যাকচুয়ালি এতগুলো নিয়ে তো ভিডিও পসিবল নয়, এতগুলো নিয়ে ডিসকাস করা পসিবল নয়। তো ফার্স্ট কমেন্ট আমি পিক করছি, ফার্স্টের মধ্যে আপনি লিখেছেন বিএসসি। তো আমরা বিএসসি নিয়ে চলুন একবার দেখে নিই। তাহলে বিএসসিতে গ্রোথ দেখুন দারুণ। দেখুন রিসেন্টলি গ্রোথ কিছুটা কমেছিল, দেখুন 54, লাস্ট এক বছরের ডেটা দেখাচ্ছে 54-59 গ্রোথ চলছিল। ওই জুনের পর থেকে দেখুন সেপ্টেম্বরে 31 হয়ে গেছিলো, তার জন্য মার্কেটের মধ্যে ফলও দেখেছিলেন, তারপরেও কিন্তু গ্রোথ ইন্ট্যাক্ট, আবার 62 করে নিয়েছে, দারুণ গ্রোথ, কোনো প্রবলেম নেই। আবার যদি আপনি প্রফিট দেখেন তাহলে দেখুন প্রফিট কন্টিনিউয়াসলি গ্রোয়িং, কোনো প্রবলেম নেই। কিন্তু তার সত্ত্বেও এখন রিসেন্টলি আপনি বিএসসির মধ্যে ফল দেখতে পাচ্ছেন, মানে গ্রোয়িং মার্কেট আপ ট্রেন্ডে ছিল, স্টকটাও আপ ট্রেন্ডে ছিল, কিন্তু হঠাৎ করে একদম বড় গ্যাপ ডাউন হয়েছে স্টকটার মধ্যে। রিসেন্টলি গ্যাপ ডাউন বলছি, এই একটা সপ্তাহের আগেকার কথা আমি বলছি, গ্যাপ ডাউন হচ্ছে স্টকটার মধ্যে। কিন্তু কেন রয়েছে? যদি এতটা ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানি হয় তাহলে গ্যাপ ডাউন কেন হবে, কেন নেগেটিভ রয়েছে? দেখুন এর পিছনে একটা নিউজ যেটা আপনাকে ট্র্যাক করতে হবে। কী নিউজ ছিল? 1 এপ্রিল থেকে গভর্নমেন্ট কি বলেছে যে ব্যাঙ্কস ক্যান নো লঙ্গার ফান্ড প্রপাইটারি ট্রেডিং ফর ব্রোকার্স অ্যান্ড এনি ব্যাঙ্কস গ্যারেন্টি ফর স্টক এক্সচেঞ্জ নাও রিকোয়ার 100% কোলাটারাল। তার মানে কি, যে আপনি যে আগে যারা ব্যাঙ্ক থেকে লেন্ডিং পেতো, মানে এমটিএফের জন্য তো অ্যাকচুয়ালি ওরা ব্যাঙ্ক থেকে টাকা তুলতো, যারা এমটিএফের মধ্যে ট্রেডিং করে তারা জানেন মার্জিন ট্রেডিং ফ্যাসিলিটির মাধ্যমে, তো তারা আলটিমেটলি ব্যাঙ্ক থেকে টাকা পেতো। তো ব্যাঙ্ক বলছে এবার তোমাকে 100% কোলাটারাল মেনটেন করতে হবে, মানে লেন্ডিং পাওয়াটাও এখন কস্টলি হয়ে যাচ্ছে। এবার ব্যাপার হচ্ছে এত যদি কার্ভিংস আসতে থাকে তাহলে ভলিউম কমে যাবে। এবার বিএসসি তার যে ইনকাম করে সেটা তো বিরাট লেভেলে আপনার সুইং ট্রেডিংয়ের উপর করে না, বা নর্মাল যারা ইনভেস্টার রয়েছে যারা ডেলিভারিতে ট্রেড করে তাদের উপর করে না, মানে হাইয়েস্ট লেভেলে যে প্রফিট করে সেটা অপশন ট্রেডিং থেকে করে, ফিউচার থেকে করে। তো তাদের যে অপশন ট্রেডিং ফিউচারে যদি ভলিউম কমে যায় এই কারণে, তাহলে আলটিমেটলি বিএসসির প্রফিটেবিলিটির উপর লঙ্গার হরাইজনে ইম্প্যাক্ট পড়বে। আর সেটা এখানে দেখাচ্ছে যে লেস প্রপাইটারি ট্রেডিং মিনস লোয়ার লিকুইডিটি অ্যান্ড ওয়াইডার বিড আস্ক স্প্রেড, ওয়াইডার স্প্রেড ডিসকাউন্ট রিটেল ভলিউম কমে যাবে। গ্লোবাল ব্রোকারেজ লাইক জেফ্রিজ এস্টিমেট দ্যাট লিকুইডিটি ড্রেন অ্যালন কুড ওয়াইপ আউট 10-12% অফ দ্য টোটাল অপশনস টার্নওভার, ট্রান্সলেটিং আ ডাইরেক্ট 10% হিট ইন বিএসসিস ফরওয়ার্ড আর্নিং। তার মানে 10% আর্নিং পড়ে যাবে, তার জন্য বিএসসি এতটা নেগেটিভ আপনাকে দেখাচ্ছে। সেবি হ্যাজ ক্লিয়ার্ড দ্য সিগন্যাল দ্যাট ইন্টেন্ট টু এক্সটেন্ড দ্য ম্যাচুরিটি পিরিয়ড of the equity derivative contracts, pushing the market away from the ultra short term weekly expiration towards monthly. আবার ম্যাচুরিটি পিরিয়ড মানে যে উইকলি কন্ট্রাক্টগুলো রয়েছে সেগুলোকেও বাড়িয়ে মান্থলি করে দেবে, মানে আলটিমেটলি উইকলি এক্সপায়ারি ছিল, যারা ট্রেড করতেন অপশানে জানেন নিশ্চয়ই, তো উইকলি এক্সপায়ারি চেঞ্জ করে মান্থলি করে দিচ্ছে। মানে ভলিউম এদিকে তো কমছেই, আবার এই সাইডেও মানে উইকলি থেকে মান্থলি করার জন্য ভলিউম হার্ডেল হবে এবং ইন ফিউচার করতে চলেছে কিন্তু গভর্নমেন্ট এটা, তো এটার জন্য একটা নেগেটিভ। আবার রিসেন্টলি তো এসটিটি হাইক তো রয়েছে গভর্নমেন্টের, মানে গভর্নমেন্ট সব দিক দিয়ে আপনার ট্রেডিংকে বন্ধ করানোর পিছনে লেগে আছে। তো প্লিজ একটু গভর্নমেন্টের সাইডে যান এবং টুইটারে গিয়ে তাদেরকে একটু জিজ্ঞাসাও করুন যে কেন তারা এগুলো করছে, কী ফায়দা রয়েছে তাদের এটাই। যারা ট্রেডিং করেন তারা ট্রেড করুক না, আপনাদের এত কার্ভিংস কেন? তো আমি এটাতে প্রোটেস্ট করছি, এটা একদমই ঠিক আমার মনে হচ্ছে না। তো এই কারণে বিএসসির উপর ইম্প্যাক্ট রয়েছে। কিন্তু আমি আবারও বলবো, ট্রেডার যারা রয়েছে ভলিউম কমতে পারে কিন্তু ট্রেডাররা ট্রেড করতে বন্ধ করবে না। তাই ফিউচার, আগামী দিনে ফিউচার আউটলুক কী হবে এটা আলটিমেটলি মার্কেটের উপর ডিসাইড করতে দিন। যদি আমরা দেখি যে আবার বিএসসি আপ ট্রেন্ডে যাচ্ছে তাহলে বিএসসির মধ্যে আমরা আবার রিসার্চ করতে পারি, কিন্তু যখন বিএসসি এই যে নেগেটিভ নিউজের জন্য পড়ছে এই টাইমে কিন্তু একটু কসাস আমরা থাকবো এবং মার্কেট কীভাবে দেখছে বিএসসিকে সেটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। তো আমাদের নেক্সট পয়েন্ট মিস্টার হৃদেব বলেছেন, সরি যদি আমি নামটা ভুল প্রোনাউন্স করি, তো এনসিসি আর প্রিমিয়ার এনার্জি প্লিজ। তো এনসিসি নিয়ে আমি ডিসকাস করি, একসাথে দুটো করা একটু কম পসিবল। তো দেখুন অ্যাকচুয়ালি এনসিসি বিজনেস কিসের ওপর করে? এনসিসি কনস্ট্রাকশন বিজনেস করে, কোম্পানিজ ইজ কনস্ট্রাকশন অ্যাক্টিভিটি
ইন্ডাস্ট্রিজ ইন ই-কমার্স বিল্ডিং, ট্রান্সপোর্টেশন, ওয়াটার অ্যান্ড এনভায়রনমেন্ট, ইলেকট্রিক্যাল ট্রান্সমিশন, এগুলোর উপর তারা বিজনেস করে। আপনি যদি কোয়ার্টারলি ডেটা চেক করেন তাহলে জুন থেকে এই কোম্পানিটা, জুন 2024 থেকে কোম্পানিটা বিশাল লেভেলের ফল করেছে। মানে আমি যদি টপ থেকে দেখি প্রায় 62%, 3% মতো ফল করেছে এই কোম্পানিটা। তো কেন ফল করেছে দেখুন, আপনি আলটিমেটলি এই গ্রোথ দেখুন, ডিসেম্বর 2022 থেকে 29, 42, 31 এভাবে গ্রোথ চলছে, কিন্তু তারপরে দেখুন গ্রোথ স্লো ডাউন জুনের পর থেকে 26, 10, 1% গ্রো করেছে, -5, -6, -12, -8, মানে গ্রোথ করছেই না। এবং গ্রোথ পার্সেন্টেজ কন্টিনিউয়াসলি ডাউন হয়েছে, সেলস কন্টিনিউয়াসলি ডাউন রয়েছে। এবং প্রফিটেবিলিটি দেখুন 168 কোটি থেকে 22 থেকে আপনার 24 অবধি 239 কোটি টাকায় পৌঁছে গেছিলো, কিন্তু সেই প্রফিট দেখুন এখন কমতে কমতে কোথায় হয়েছে 223, 175, 206, কমতে 135-এ পৌঁছেছে। আবার শুধু তাই নয়, এটা তো ফান্ডামেন্টাল ইম্প্যাক্ট তো রয়েছে, তার সাথে আরও ইম্প্যাক্ট কী রয়েছে যে মোস্ট অ্যাগ্রেসিভ ক্যাটালিস্ট অফ দ্য ন্যাশনাল হাইওয়ে অথরিটি NHAI হ্যাজ ব্যানিং এনসিসি, ব্যান করে দিয়েছে এনসিসিকে অ্যান্ড ইটস স্টেপ ডাউন সাবসিডারি ওবি ইনফ্রাস্ট্রাকচার ফ্রম দ্য পার্টিসিপেন্ট এনি নিউ টেন্ডার, মানে তাদেরকে নতুন কোনো টেন্ডার দিচ্ছেই না। এক্সিস্টিং যে 79,000 কোটি টাকা তাদের অর্ডার বুক ছিল সেটা আনএফেক্টেড থাকবে, তাদের অর্ডার বুক রয়েছে, কিন্তু মার্কেট লুকিং ইটস দ্য সেকেন্ড অর্ডার এফেক্ট, মানে এর পরবর্তী কোনো অর্ডার পাবে না, তার জন্য মার্কেট আগে থেকে ডিসকাউন্ট করতে লেগেছে। দ্য ট্রান্সপোর্টেশন সেগমেন্ট মেক্স আপ রাফলি 22% অফ দ্য এনসিসিস কারেন্ট অর্ডার। এনসিসির কারেন্ট অর্ডারে 22% কিন্তু ট্রান্সপোর্টেশন থেকে আসে, তো এতটা বড় বিজনেসের উপর নেগেটিভলি ইম্প্যাক্ট। আবার NHAI হ্যাজ চ্যালেঞ্জ দিস ইন দ্য হাই কোর্ট অ্যান্ড ইস্যুড দ্য ডিপার্টমেন্ট while proceeding were ongoing. Market head regulatory unpredictability and drawdown, legal battle, মানে আলটিমেটলি এদের উপর কেস হয়েছে, লিগাল ব্যাটেল চলছে, কোর্ট কেস চলছে, ঠিক আছে, সিম্পল টার্মে যদি বলি। তো মার্কেট এগুলোকে পছন্দ করে না, মার্কেট কোর্ট কেস, লিগাল ব্যাটেল, কোনো রকম রেগুলেটরি হার্ডেল, এইগুলো মার্কেট পছন্দ করে না। তো মার্কেট আগে থেকেই মানে এইগুলোকে ডিসকাউন্ট করতে শুরু করে দেয়, আর হিউজ লেভেলে ডিসকাউন্ট করে, যেটা আপনি অলরেডি এনসিসির মধ্যে দেখতে পাচ্ছেন। তো আশা করছি আমি ভিউ বোঝাতে পারলাম। ফলিং নাইফকে ক্যাচ করা একদম উচিত নয়। যদি কখন ফল করছে যে স্টক, পড়তে দিন, তাকে দূর থেকে দেখুন, কিন্তু হাত দেওয়ার দরকার নেই। আর আপনি যদি ভাবেন যে অনেক পড়ে গেছে, হোল্ড করি, এবার ইনভেস্ট করি, এটাও ঠিক জিনিস নয়। আপনি তাকে তার গ্রোথ জার্নি দেখাতে দিন। এরকম নেগেটিভলি গ্রোথ করলে কী করে হবে? গ্রোথ তো দেখাতে হবে তাকে, ফান্ডামেন্টাল তো কিছু থাকতে হবে। আর যারা লং টার্মে হোল্ড করছেন, ভাবছেন যে একদিন লং টার্মে বেড়ে যাবে, দেখুন আমি জানি না লং টার্মে বাড়বে কি না। লং টার্মে আমি আছি, আপনি আছেন, কে আছে, কে চলে যাবেন কেউ জানে না। তাই মার্কেট এতটা আনপ্রেডিক্টেবল, তারপরে আপনি লং টাইম বেট নিচ্ছেন, আমি এটাকে খুব একটা ভালো চোখে অ্যাকচুয়ালি দেখি না। যদি আপনি আপনার ডিসিশন নিজের কনসালটেন্টের সাথে কথা বলে, ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসারের কথা বলে তবেই নেবেন। তো আমাদের নেক্সট কমেন্ট মিস্টার সুরজ ঘরামি বলেছেন, ভাই অনেক দিন থেকে বলছি বেল শেয়ার নিয়ে একটু বলবেন। অ্যাকচুয়ালি সত্যি অনেক দিন থেকে বলেছেন, এর আগেও আমি কমেন্ট পেয়েছিলাম। তো ঠিক আছে, কমেন্টের মধ্যে লাইক নেই, কিন্তু তাও পিক আপ করলাম কমেন্ট, কারণ আমি রিসেন্টলি যারা রেগুলার কমেন্ট করেন আমি তাদের থেকেও পিক করি। তবে বলবো যে নেক্সট ভিডিওর কিন্তু ক্রাইটেরিয়া হচ্ছে কমেন্টের মধ্যে লাইক আসতে হবে, তবে আমি সেই কমেন্টকে পিক করবো এবং নেক্সট ভিডিওতে ডিসকাস করবো। তো ব্যাপার হচ্ছে BEL, ভারত ইলেকট্রনিক্স লিমিটেড, খুব বেশি ভালো একটা স্টক বলা যেতে পারে। দীর্ঘদিন অনেকে মাল্টি ব্যাগার রিটার্ন দিয়েছে, এটা ফান্ডামেন্টালি খুব স্ট্রং স্টক। আপনি যদি দেখেন কোয়ার্টারলি ডেটা তাহলে দেখবেন খুব ভালোভাবে গ্রোথ করছিল, কিন্তু দেখবেন রিসেন্টলি এই মার্চে 2025 থেকে ভালো গ্রোথ নেই। 6.84%, 4.62% গ্রোথ করেছে, কিন্তু সেপ্টেম্বর থেকে দেখুন আবার গ্রোথ ধরে নিয়েছে, মানে আবার গ্রোথ জার্নি ফিরে পেয়ে গেছে। মানে বলে না যে কোনো একটা স্টক, কোনো একটা কোম্পানি যদি ভালো হয় তাহলে সে তার আর্নিংসে গ্রোথের মধ্যে দেখিয়ে দেবে, যেটা আপনি এখানে দেখতে পাচ্ছেন যে 25%, 23%। কিন্তু ব্যাপার হচ্ছে যে তারা তাদের যে পিক গ্রোথ, মানে মার্চের আর্নিংস যদি দেখেন, মানে নেট প্রফিট, তা দেখুন 2025-এ নেট প্রফিট ছিল আপনার মার্চে 2025-এ 2100 কোটি টাকা, তারপর কমে হলো 900 কোটি টাকা, 1200 কোটি টাকা, আবার 1500, যদি বেড়েছে লাস্ট দুটো কোয়ার্টারে। তো ব্যাপার হচ্ছে মার্কেট এই জন্য মার্কেট এখন ভোলাটাইল ছিল এই দুটো কোয়ার্টারে, এখন বাড়ছে, তার জন্য মার্কেটেও একটু ট্রেন্ড দেখবেন রিভার্সাল হতে আপনি দেখতে পাচ্ছেন BEL এর মধ্যে। তো ট্রেন্ড রিভার্সাল প্যাটার্ন আপনি যদি টেকনিক্যাল অ্যানালিসিস করেন, তো কিছুটা ট্রেন্ড রিভার্সাল প্যাটার্ন আমরা BSEর মধ্যে দেখতে পাচ্ছি। কিন্তু আপনি যদি রিসেন্টলি BSE নিউজও পড়েন, তা দেখবেন BSE ম্যানেজমেন্ট হ্যাজ রিজিডলি মেনটেন ইস ফুল ইয়ার FY26 EBITDA margin guidance at 27%. This signals the market of the Q3 were likely to cyclical peak of the margin. তার মানে কি, এই Q3-তে যে মার্জিন তারা দিয়েছে সেটা বলছে সেটা নাকি মানে এক্সেপশনাল পিক, এরপরে সেটা খারাপ হতে পারে। মানে আলটিমেটলি 27% তারা ইয়ারলি মার্জিনের গ্রোথ রাখছে, মানে এখন থেকে অ্যাভারেজই আসতে পারে এরকম। তো মার্কেট এটাকে খুব ভালো সিগন্যাল হিসেবে নিচ্ছে না। মানে যদি ম্যানেজমেন্ট বলতো যে এখন যে গ্রোথটা করেছে না, আগামী দিন আরও গ্রোথ করবো, তাহলে কিন্তু মার্কেট সেটাকে খুব ভালোভাবে নিত। যেহেতু মার্কেট সেটাকে খুব ভালোভাবে নেয়নি, তার জন্য এখন কনসলিডেট করছে, আর মার্কেটের অবস্থাও একটু খারাপ রয়েছে। তো আলটিমেটলি আমি বলবো যে এরকম সিচুয়েশন যখন হবে, যখন গাইডেন্স কম রয়েছে, মার্কেট সেন্টিমেন্ট খারাপ রয়েছে, তখন কিছুদিন হোল্ড করতে পারেন। আর যদি আপনি
ইনভেস্টমেন্ট অলরেডি করে দিয়েছেন তাহলে অবশ্যই যতদিন না কোনো নেগেটিভ নিউজ পাচ্ছেন, কোনো নেগেটিভ প্রবলেম হচ্ছে, হোল্ড করা যেতেই পারে। যদিও ডিসিশন কিন্তু আপনি নিজের মতো নেবেন, আমি কোনো রকম ডিসিশন আপনাকে দিচ্ছি না, একদম অ্যাডভাইসারের সাথে কথা বলে তবে ডিসিশন নেবেন। নেক্সট মিস্টার গৌরব ঘোষ বলছেন যে বিএসসি, এমসিএক্স, সিডিএল, এনএসডিএল দাদা এই সমস্ত কোম্পানি নিয়ে একটা ডিটেল ভিডিও নিয়ে আসার অনুরোধ রইল। যদিও আমি সমস্ত সরকারি কোম্পানি নিয়ে একটা ভিডিও বানিয়েছি, আমি তার থাম্বনেল আপনাকে এখানে দিয়ে দেবো, আপনি অবশ্যই সেই ভিডিওটা চেক আউট করুন, ওখান থেকে আপনি অনেক নলেজ পেয়ে যাবেন। তো অলরেডি বিএসসি নিয়ে আমি কথা বলে নিলাম, তো আপনার সেকেন্ড যে স্টকটা এমসিএক্স সেটা নিয়ে একবার কথা বলবো। এমসিএক্স মানে হচ্ছে মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ। তো এমসিএক্সের ক্ষেত্রে আপনি যদি গ্রোথ দেখেন তাহলে দেখবেন গ্রোথ ভালো রয়েছে, একদম বেশ ভালো কিন্তু গ্রোথ রয়েছে এমসিএক্সের, গ্রোথ নিয়ে কোনো প্রবলেম নেই। আবার যদি আর্নিংসও চেক করেন তাহলে দেখবেন 160, 135, 200, 190, আবার হাইয়েস্ট আর্নিং করেছে 400। এটাও বেশ ভালো আর্নিং গ্রোথ করেছে, কারণ আপনি জানবেন যে এমসিএক্স কমোডিটি ট্রেড হয়, তো সোনার উপর ট্রেড ওখানেই হয়েছে। তো লাস্ট কোয়ার্টারে সোনার উপর চরম বেড়েছে, তো তার জন্য ট্রেডিংও বেশি হয়েছে, তো তার জন্য এখানে ভলিউম এটা কিন্তু সবসময় থাকবে এটাও বলা যায় না। তো এটাও কিন্তু মার্কেটের কাছে আনপ্রেডিক্টেবিলিটি রয়েছে। আবার রেগুলেটরি গাইডলাইন যেটা থাকেই, এই যে আরবিআই কার্বিং অলরেডি করে দিয়েছে, টাইটেন দ্য ক্যাপিটাল মার্কেট ইন্টারমিডিয়েটস। আবার ফর দ্য মার্জিন ট্রেডিং 50% অফ দ্য কোলাটারাল মাস্ট বি নাও স্ট্রিক্টলি ইন ক্যাশে রাখতে হবে, অ্যান্ড কোলাটারাল উইল ফেস আ পানিশিং 40% হেয়ার কাট। তো হেয়ার কাটও বাড়ানো হয়েছে, এটা নিয়েও প্রবলেম। আর অ্যান্ড বুলিয়ান অ্যান্ড সিলভার গোল্ড অ্যাকাউন্ট ফর দ্য রাফলি 69% অফ দ্য এমসিএক্স অ্যাভারেজ ডেইলি টার্ন ওভার। ইটস লেট জানুয়ারি অ্যান্ড ফেব্রুয়ারি দ্য গ্লোবাল প্রিসিয়াস মেটাল প্রাইসিং সাফার্ড অফ দ্য হিস্টোরিক্যাল রুট হিটিং দ্য লোয়ার সার্কিট অফ দ্য এমসিএক্স। তার মানে কি, এমসিএক্সের মধ্যে এই যে সোনার উপর আমি বললাম যে বুলিয়ানের ট্রেড হয়, তো যখন সোনার উপর প্রাইস কন্টিনিউয়াসলি বাড়ছিল, লোকেরা ট্রেডিং করেছে, ইনভেস্টমেন্ট করেছে, ইনকাম করেছে, কিন্তু এখন যখন সোনার উপর দিকে কেউ তাকাচ্ছে না, কারণ সবাই জানে যে র্যালিতে সবাই ইনভেস্টমেন্ট করে, যদি এটা ভুল, র্যালিতে করা উচিত নয়, অপরচুনিটিতে ইনভেস্ট করা উচিত। কিন্তু যাই হোক, সোনার উপর ট্রেডিং বেশি হয়েছে, তার জন্য ভলিউম বেশি পেয়েছে। এই জন্যই তো আপনি আলটিমেটলি দেখুন না, হাইয়েস্ট গ্রোথ 121%, দেখুন 121% লাস্ট এতগুলো কোয়ার্টারের মধ্যে একবারও নেই, কিন্তু দেখুন ডিসেম্বরে 121% গ্রোথ করেছে। আর প্রফিট দেখুন, ডাইরেক্টলি 200 কোটি টাকার প্রফিট থেকে ডাবল হয়ে গেছে প্রফিট, মানে প্রফিট বিরাট লেভেলে বেড়েছে, সেলস বিরাট লেভেলে বেড়েছে। তো এটা নর্মাল নয়, এটা একটু অ্যাবনর্মাল। এবার যদি এখন সোনার উপর দাম কমতেই থাকে বা কনসলিডেট করে, তাহলে আবার পুরোনো পজিশনে ফিরে আসবে, তো মার্কেট সেটাকে ভালো চোখে দেখবে না। আর রেগুলেটরি গাইডলাইন তো রয়েছে, তো এই ধরনের সিচুয়েশনকে অ্যানালাইজ করার জন্য আরও একটা আর্নিংস রিপোর্টের জন্য ওয়েট করতে হবে, মানে আরও একটা কোয়ার্টার আমাদেরকে ওয়েট করতে হতে পারে। যারা হোল্ড করছেন ভালো কথা, যদি প্রফিট পান অবশ্যই হোল্ড করতে পারেন। আর যারা ভাবছেন নতুন ইনভেস্টমেন্ট করবেন, তারা অবশ্যই আর একটা কোয়ার্টার দেখেই তবেই কোনো ডিসিশন নেবেন। যদিও আমি আমার স্টাডি আপনার সাথে শেয়ার করছি, ডিসিশন নিজের অ্যাডভাইসারের সাথে কথা বলে তবেই নেবেন। তো আশা করছি আমি আমার ভিউ আপনাকে বোঝাতে পারলাম। আমি মার্কেটের মধ্যে বুলিশ রয়েছে নাকি বিয়ারিশ রয়েছে সেটাও বোঝালাম। মিউচুয়াল ফান্ডে কী করবেন, এসআইপি কি বন্ধ করে দেবেন নাকি আরও ইনভেস্টমেন্ট করবেন, সেটাও আশা করছি বোঝাতে পারলাম। এবং তার সাথে সাথে কোন সেক্টরে অপরচুনিটি রয়েছে এবং আপনাদের স্টক নিয়েও আজকে আলোচনা করলাম। কেমন লাগলো এই ধরনের ভিডিও? এই ধরনের ভিডিও কি আপনি যদি আরও চান তাহলে অবশ্যই কমেন্টের মধ্যে জানান। কোনো সাজেশন থাকলে, কোনো নতুন ভিডিও সাজেশন থাকলে প্লিজ একটু কমেন্টের মধ্যে জানাবেন। এবং যারা এখনও অবধি স্টক মার্কেটে নতুন, মিউচুয়াল ফান্ডের মধ্যে নতুন এবং এই অপরচুনিটিতে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে চান বা স্টক মার্কেটে ইনভেস্ট করতে চান সুইং ট্রেডিংয়ের ভিডিও দেখে, তাহলে অবশ্যই ডিসক্রিপশন এবং পিন কমেন্ট চেক আউট করতে একদম ভুলবেন না। অ্যাঞ্জেল ওয়ান এবং জেরোধার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট ওপেন করতে একদম ভুলবেন না, একদম ফ্রিতে আপনার অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে। এবং যারা এখনও অবধি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ এই ধরনেরই ভিডিও কন্টেন্ট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেও একদম ভুলবেন না।